এবার তখন আমরা মোটামুটি ক্রাস্টের সম্পর্কে কিছু কনসেপ্ট নিলাম। এবার আমরা পড়ব হলো গিয়ে মহাদেশীয় সঞ্চারণ তত্ত্ব, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। ঠিক আছে, ওই যে ছোটোবেলায় পড়েছিলাম না প্যানজিয়া, প্যান্থালাসা, এইগুলো কি ওই একই জিনিসই লেখা আছে, উপরের থেকে রিডিং দেবো আর কি। ওই যে লক্ষ লক্ষ বছর আগে সমস্ত মহাদেশ একসঙ্গে যুক্ত ছিল, একে বলা হচ্ছে প্যানজিয়া, হয়ে গেল। আর প্যান্থালাসা হলো গিয়ে কোনটা, সেটা হলো গিয়ে একটি বিশাল মহাদেশ যেগুলো আগে সব একে অপরের সাথে যুক্ত ছিল, এখন তো সব সেপারেট আছে। এর চারপাশে একটি বিশাল মহাসাগর দ্বারা পরিবেষ্টিত ছিল, সেটাকে বলা হচ্ছে প্যান্থালাসা, হয়ে গেল। তারপরে দেখো ব্রেক, এই প্যানজিয়ার ব্রেক হবে কি করে, বলছে অ্যারাউন্ড 200 million years ago Pangaea began to split into two large landmass। প্রায় 200 মিলিয়ন বছর আগে প্যানজিয়া দুটি বড় ভূখণ্ডে বিভক্ত হতে শুরু করে, স্টার্ট করে সে। যে দুটো ভাগে ভাগ হয়, তার প্রথম ভাগ হলো গিয়ে উত্তর অংশকে, নর্থ পার্টকে বলা হচ্ছে লরেশিয়া, ঠিক আছে। আর দ্বিতীয় যে পার্ট, সেই পার্টটাকে বলা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড, ঠিক আছে, গন্ডোয়ানা ল্যান্ড, এটা সাউদার্ন পার্টকে বলা হয়ে যাচ্ছে। এবার লরেশিয়ার মধ্যে কোন কোন দেশ ছিল তখন, উত্তর আমেরিকা ছিল, ইউরোপ ছিল এবং এশিয়া ছিল। আচ্ছা, তোমরা এশিয়ার ওয়ার্ল্ডের ম্যাপ যদি না জেনে থাকো তাহলে ওটা একটু দেখে নিতে হবে। আর যে দক্ষিণ অংশে, তার মধ্যে ছিল দক্ষিণ আমেরিকা ছিল, আফ্রিকা ছিল, ভারত ছিল, অস্ট্রেলিয়া ছিল, আন্টার্কটিকা ছিল, যেটা হলো গিয়ে গন্ডোয়ানা ল্যান্ড। দেখো সীমাস্তর কি বলছে, ওয়েগনার বিশ্বাস করতো, একজন ব্যক্তি, তিনি বিশ্বাস করতো যে হালকা মহাদেশীয় ভূত্বক, যেটাকে বলা হচ্ছে শিয়াল, ঘন মহাদেশীয় স্তর, যেটাকে বলা হচ্ছে সীমা, তার উপরে ভেসে থাকতো। এবার এটা বেসিক জিনিস যে হালকা সেটা উপরে থাকবে আর ঘন মহাদেশীয় স্তর এটা নিচে থাকবে। এইবার এই তত্ত্বে নিয়ে কিছু প্রমাণ, তার তত্ত্বের মধ্যে কিছু সে যুক্তি দিল। এবার তার মধ্যে থেকেও অন্যান্য দার্শনিক বিজ্ঞানীরা এসে তার তত্ত্বের একটু ভেঙে চেঙে বললো তোমারটার মধ্যে একটু ত্রুটি আছে, সেগুলো এখানে দেখবো কি কি বলেছে। ওয়েগনার যখন তিনি তার তত্ত্ব প্রকাশ করে, বলছে যে এই নাও টেবিলে ছুড়ে দিলাম তোমার তত্ত্ব, দেখো আমার তত্ত্ব। চারটি প্রধান তত্ত্ব দেয়। তিনি বলে যে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার উপকূল রেখাগুলো একে অপরের মতো পাজলের মতো, এটা একে অপরের সাথে মিলে যায়। এই তত্ত্বের থেকে সে বলতে পারে যে আগে প্যানজিয়া ছিল, প্যানজিয়া আগে সমস্ত মহাদেশ একসাথে ছিল। কি কারণে এই তত্ত্ব থেকে বলতে পারে যে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার উপকূল যদি দেখা যায় যে এরা হয়তো পাজলের মতন একে অপরের সাথে মিলে যায়। আমি দেখাচ্ছি ছবিতে, কোনো চাপ নেই, তারপরে পড়ে নিই একটু। এবার তিনি আরেকটি ভূতাত্ত্বিক প্রমাণ দিচ্ছে। তিনি বলছে যে আটলান্টিক মহাসাগর এর দুপাশে, আটলান্টিক মহাসাগরের দুপাশে ব্রাজিল এবং পশ্চিম আফ্রিকা, ব্রাজিল আর পশ্চিম আফ্রিকা একই বয়সী, এবং এর মধ্যে এই ব্রাজিল এবং পশ্চিম আফ্রিকার মধ্যে যে শিলা পাওয়া যায় সেটা একই ধরনের শিলা, চেঞ্জ নেই। তার মানে এর থেকে বোঝা যায় যে আগে এই যে ব্রাজিল এবং পশ্চিম আফ্রিকা একে অপরের সাথে লেগেছিল, এখন বিভাজনে আস্তে আস্তে এরা সেপারেট হয়ে গেছে। তাহলে দেখো, তাহলে ছবিতে নিয়ে যাচ্ছি, তার আগে লেখাটা আরেকবার দেখে নাও। দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার উপকূল পাজলের মতন মিলে যায়। তাহলে দেখো দক্ষিণ আমেরিকা এটা, ঠিক আছে, দক্ষিণ আমেরিকা এটা, আর ওয়েট কালার চেঞ্জ, দক্ষিণ আমেরিকা এটা, আর এটা হলো গিয়ে আফ্রিকা। যদি তোমরা এটা পাজলের মতন মেলানোর চেষ্টা করো, এটা এদিকে নিয়ে আসলে আর এটা এদিকে নিয়ে যাও, তাহলে দেখো এই কোণাটা এর ভিতরে ঢুকে যায় না, এটা এর সাথে এরকম অ্যাটাচ হয়ে যায় না, এরকম করে অ্যাটাচ হয়ে যায় না, এরকম, ঠিক আছে, এরকম করে অ্যাটাচ হয়ে যায়। বুঝতে পারছো তো? এইটাকে যদি কাছে নিয়ে যাও, এটাকে যদি কাছে নিয়ে যাও, এ ঢুকে যায় এখানে পাজলের মতন, এ চলে যায় এরকম করে, মানে একটু বেঁকে, তাই তো, এর মতন এর ভেতরে অ্যাটাচ হয়ে যায়। তো ওর কথাটাই বলেছে যে আগে এরকম অ্যাটাচ অবস্থায় ছিল, তারপর আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এইদিকে সরে এসেছে, এইদিকে সরে গেছে। এটার কথাই তৃতীয় পয়েন্টে, যেটা আটলান্টিক মহাসাগরের দুপাশে যেটা ব্রাজিল এবং পশ্চিম আফ্রিকা, এর মধ্যে যা শিলা পাওয়া যায় সেটা সেম শিলা। মানে তিনি এটা বলছে যে এখানে যে শিলা পাওয়া যাবে আর এই ব্রাজিলের এখানে যা শিলা পাওয়া যায়, এই দুটো শিলা সেম, একই, কোনো মিল নাই। আর এর যা বয়স সেই সেম বয়স, মানে ডিফারেন্স নাই। এর বয়স যদি 2 লাখ বছর হয় আর এর বয়সে তাহলে 2 লাখ বছরই হবে, কোনো মিল নেই। এই তত্ত্ব থেকে সে বলছে যে এই দুটো কন্টিনেন্ট আগে, ঠিক আছে, এই দুটো
কন্টিনেন্ট আগে মিশে ছিল, একসাথে লেগেছিল, পরে আস্তে আস্তে বিভাজন হয়েছে, এরকম আস্তে আস্তে বিভাজন হতে হতে জলের উপর ভেসে আছে, আস্তে আস্তে সরে গেছে এরকম। তিনি তারপরে আরেকটা বক্তব্য তিনি পেশ করছে, যুক্তি দিচ্ছে। তিনি বলছে মেসোরাস, এটা আমরা নতুন শুনেছি, একটা মিষ্টি জলের সরীসৃপ, যেটা নেই বলতে পারো। একটা মেসোরাস একটি মিষ্টি জলের সরীসৃপ। এর যে জীবাশ্ম মানে এর যে দেহের ছাপ, এটা কোথায় কোথায় পাওয়া গেছে দেখো, দক্ষিণ আফ্রিকায় পাওয়া গেছে এবং ব্রাজিলে পাওয়া গেছে। তারপরে এটাও বলছে তারা কিন্তু নোনা সমুদ্র সাঁতার করে পার করতে পারে না, ঠিক আছে। তার মানে এটা যুক্তি দিচ্ছে যে ব্রাজিলে আর হলো গিয়ে দক্ষিণ আফ্রিকাতে মেসোরাস যে সরীসৃপ জাতীয় প্রাণী ছিল সেটার জীবাশ্ম পাওয়া গেছে। আর এটাও বলছে যে এরা কিন্তু এই প্রাণী কিন্তু এই নোনা সমুদ্রকে পার করে এখান থেকে ওখানে যাবে, এটাও কিন্তু সে পারে না। তাহলে একই জাতীয় প্রাণী জীবাশ্ম সেটা এখানেও পাওয়া গেছে, এখানেও পাওয়া গেছে, তাই তো। তার মানে আগে এই দুটো কন্টিনেন্ট একে অপরের সাথে লেগে ছিল হয়তো। তিনি তার এই যুক্তির মাধ্যমে তিনি এটা বলার চেষ্টা করছে যে আগে এই দুটো কন্টিনেন্ট লেগেছিল। কেন লেগেছিল তার পরপর কয়েকটি যুক্তি সে বলছে, এই কারণের জন্য তার মনে হচ্ছে। ডেফিনেটলি দেখতে গেলে যুক্তিগুলো কিন্তু মিথ্যে প্রমাণিত হচ্ছে না। তিনি তো এইসব যুক্তি দিয়ে বলল। এবার তিনি এটা বলছে যে এই কন্টিনেন্টগুলো এবার পিছনে আলাদা আলাদা হলো কেন, তার মতে কি বলছে, তার মত কি বলছে। তিনি বলছে যে পৃথিবী ঘুরে আবর্তন করে, আবর্তনের জন্য পৃথিবীর যে আবর্তন হচ্ছে এর জন্য যে একটা শক্তি পৃথিবীর ওপরে কাজ করছে না, সেই আবর্তনের জন্য এই প্লেটগুলো আস্তে আস্তে ভাঙতে শুরু করে এবং ভাঙতে শুরু করতে করতে এরা আস্তে আস্তে সেপারেট হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়, আলাদা আলাদা হয়ে সমুদ্রের উপরে ভেসে এরকম দূরে সরে যায়। তারপরে তিনি আর একটা যুক্তি দিচ্ছে। তিনি বলছে সূর্য চাঁদের দ্বারা পৃথিবীকে আকর্ষণ করা হচ্ছে, তাই তো। সূর্যের আকর্ষণ পৃথিবীর উপর পড়ছে, চাঁদের আকর্ষণও পৃথিবীর উপর পড়ছে। এই যে আকর্ষণের একটা যে বল, সেই বলের কারণে এই জিনিসটা, এই প্লেটগুলো একে অপরের সাথে দূরে সরে যাচ্ছে। তিনি তার যুক্তির মতে এরকম বলছে, এই কারণের জন্য এখন প্লেটগুলো দূরে সরে গেছে। এবার অনেকে বলছে যে চাঁদ এবং সূর্যের যে আকর্ষণ সেটা এতটা তো শক্তিশালী না যে একটা প্লেটকে সরাতে পারবে। এই জিনিসটা একটু বিভিন্ন আলাদা যে সমস্ত দার্শনিক ছিল তাদের মতামত ছিল, ঠিক আছে। মানে যে যার মত দিচ্ছে, আমরা শুনছি আর বিবেচনা করব যে মতটা কি সত্য না মিথ্যা। এটা কি এমন না যে উল্টো পাল্টা কেউ ইচ্ছে মতন বলে দিল, সেটাও তো না। এইবার তার যে মতামত, সেই মতামতে নিয়ে কিছু ক্রিটিসিজম আছে, মানে সমালোচনা আছে, বুঝতে পারলে তো, সমালোচনা কিছু আছে। এইবার এই সমালোচনাগুলো কি বলছে, কেউ কেউ এরকম যুক্তি দিচ্ছে যে তিনি এই মহাদেশগুলোকে সরানোর মতন যে প্রকৃত যে শক্তিশালী বল, সেই শক্তিশালী বলকে ব্যাখ্যা করতে পারেনি। কোন প্রকৃত অরিজিনাল শক্তিশালী বল হতে পারে সেটা সে ব্যাখ্যা করতে পারেনি। এবার অনেক যে সমস্ত সমালোচকরা যারা আছে, সমালোচনা করে, তারা এটা বলছে যে মহাসাগরে যে তল মানে মাটি, যে বিশাল বড় যে মহাদেশ কন্টিনেন্টগুলো আছে, এটা অত্যন্ত পরিমাণে শক্ত। এটা ভেদ করে একে অপরের থেকে দূরে সরে যাওয়া, ঠিক আছে, যে কোনো হঠাৎ করে দূরে সরে যাওয়া, এটা কিন্তু অতটা সহজ না। আর এটা বাস্তবে দেখতে গেলেও একটা অসম্ভব একটা ব্যাপার যে এত সহজে এরকম ভেদাভেদ হয়ে এটা এইদিকে চলে গেল, এইদিকে চলে গেল। এটা কি একটা কোনো শোলা নাকি, শোলার মতন কিছু জানে নাকি। এবার তিনি এটা ধারণা দিচ্ছে যে এখন যে আলাদা আলাদা আছে, বলেছিলাম যে জোয়ার ভাটা শক্তির কারণে বা বিভিন্ন সূর্য চাঁদের টানের কারণে, শক্তির কারণে এই কন্টিনেন্টগুলো এখন আলাদা আলাদা হয়ে গেছে। এবার অনেক দার্শনিকরা তিনি এটা বলছে যে এতটা শক্তি নেই যে কিনা এই কন্টিনেন্টকে আলাদা আলাদা করে দেবে। এতটা শক্তি তো সূর্য চাঁদের মধ্যে নেই। যদি থাকতো তাহলে তো আমরাও তো সেই শক্তিটা অনুভব করতে পারতাম না, কিন্তু সেই শক্তিটাও নেই। এইবার সত্যি কথা বলতে বাস্তব কি সেটা থোড়ি আমরাও জানি না। এটা হলো একটা থিওরি, একটা কনসেপ্ট। কি ছিল তখন প্রাণের অস্তিত্ব ছিল, মানে মনুষ্য জাতীয় প্রাণের অস্তিত্ব ছিল নাকি, সেটাও একটা ডাউটের একটা মুহূর্তে এসে দাঁড়ায়। এটা একজন দার্শনিকের মতন তার কনসেপ্ট দিচ্ছে যে কি কি হতে পারে, হওয়ার সম্ভাবনা কি কি থাকতে পারে। এটুকুই আপাতত আজকের জন্য।